কেমন আছো সবাই? চলে আসলাম এই ড্রামাটির পার্ট 2 নিয়ে। যারা চাইনিজ ড্রামা এক্সপ্লেন ভালোবাসেন অথবা অনেক রোমান্টিক ড্রামা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ড্রামাটি। আশা করি এই ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ড্রামাটি দেখার আগে হেডফোন ব্যবহার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে চাইনিজ ড্রামা এক্সপ্লেন করা যাক। ড্রামার শুরুতেই আমরা কিংলান মানে সুসুর সার্ভেন্টকে দেখতে পাই। তার সার্ভেন্ট তো সুসুকে বলছিল, সুসু ম্যাডাম এটা তো আমাদের সাথে একটু বেশি বাটপাড়ি হয়ে গেছে। এই ঘরে অনেক দামি দামি জিনিস ছিল, সব সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখানে কোনো সার্ভেন্টও রাখা হয়নি, শুধুমাত্র আমি একাকি আপনার সেবা করতে পারবো। তখন সুসু কিংল্যান্ডকে বলে, আমি জানি এখানে অনেক দামি জিনিসপত্র ছিল, কিন্তু এই ঘরটাই আপাতত আমাদের থাকার জন্য উপযোগ্য। আমার মনে হয় না এখানে থেকে আর বেশি কিছু আশা করতে পারি আমরা। কিন্তু কিংল্যান্ড তো সুসুকে বলে, ম্যাডাম আপনার পরিবার তো আপনাকে রীতিমতো ধোঁকা দিয়ে আসছে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। এই সমস্ত কিছু রাজপুত্রকে জানানো অতি জরুরি, উনি সিদ্ধান্ত নিয়ে আপনাকে রক্ষা করতে পারেন। কিন্তু সুসু তো কিংলাংকে বলে, এটা কখনোই সম্ভব না, কারণ আমার ইতিমধ্যেই ফিউন্সি আছে। আমি আবারও চাই না প্রিন্সের সাথে জড়িয়ে পড়তে, তিনি তার মতো থাক, আমি আমার মতো থাকি। তখন সুসু কিংলানের হাত ধরে বলে, কিংলান এই পৃথিবীতে তুমিই একমাত্র আছো যাকে নাকি আমি ভরসা করে সমস্ত কথা বলতে পারি, না হলে তো আর কেউই আমার কথা শোনে না। তখন কিংলান বলে, মিস সু আমি সব সময় আপনার পাশে আছি। এবং এই কথা শুনে সুসু তো কান্নায় ভেঙে পড়ে এবং এই সিনটি এখানেই কাট হয়। এর পরের সিনে আমরা সুসুর সৎ বোন মানে ঝাওয়াংকে দেখতে পাই, যে নাকি বলছিল টাংলিউডে দোষ খুঁজে বেরকারীরা এসে গেছে, তুমি এখনো এখানে রাজশাহীর মতন বসে আছো। আর এই মেয়েটির নাম হচ্ছে সু ঝাংওয়ান। ঝাংওয়ান তো সুসুকে অনেক জ্বালাতে থাকে এবং তাকে খেপানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সুসু তো দেখতে পায় পাশ দিয়ে তার ফিউন্সি মিং ইয়ান যাচ্ছে, আমরা তাকে মিং বলেই ডাকবো। সুসু তখনই বুঝতে পারে এই কারণেই মূলত ঝাংওয়ান তাকে এসে উস্কানি দিচ্ছিল, যেন সে খেপে গিয়ে ঝাংওয়াংকে মারধর করে এবং মিং এর কাছে যেন সে খারাপ হয়ে যায়। এই সব কিছু যখন সুসু বুঝতে পারে তখন সুসু বলে, আমার প্রিয় আদরের সৎ বোন, তুমি যেটা আমার উপর প্রয়োগ করার চেষ্টা করেছিলে এখন আমি সেটা তোমার উপরেই প্রয়োগ করব, তাহলে তুমি বুঝতে পারবে এটার কত মজা। এবং সে ঝাওয়াংকে বলতে থাকে, বোন আমি জানি তুমি আমার ফিউন্সিকে বিয়ে করতে চাও, কিন্তু আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি যে তুমি এই আশা ত্যাগ করো। এবং এইসব বলে তো সুসু তাকে খেপাতে থাকে। সত্যি ঝাওয়ান তো সত্যিই খেপে যায় এবং ফুলে ভাপা পিঠা হয়ে তাকে আক্রমণ করতে আসে, কিন্তু সুসু সেখান থেকে সরে যায় এবং সে নিজেই সেই জলের পড়ে যায় এবং সেখানে মিং তাকে বাঁচাতে চলে আসে এবং সে নিজেও জলের মধ্যে ঝাঁপ দেয় এবং তাকে তুলে আনে। তখন সুসু তাদেরকে আলাদা করার জন্য বলে, যুবরাজ এবং আমার সৎ বোন তোমরা দুজন একে অপরকে এত শক্ত করে ধরে আছো কেন? এবং সে যুবরাজকে বলে, যুবরাজ তার মানে কি তুমি আমার সৎ বোনকে বিয়ে করতে চাও? আগের একটা প্রথা ছিল যে যাকে ভালোবাসে তাকে জড়িয়ে ধরে, তাই জন্যই মূলত সুসু তাকে বলছিল তার মানে কি তুমি তাকে বিয়ে করতে চাও? এবং এইটা শুনেই তো যুবরাজ তাকে দূরে ঠেলে দেয়। তোমাদের মধ্যে আসলে সম্পর্কটা কি, দয়া করে আমাকে বলো। এবং ঝাওয়ান তো তাকে বলতে থাকে, সুসু তুমি এখনো ভালো মানুষ হওনি, এখন তুমি মিং এর কাছে ভালো মানুষ হওয়ার ভান করছো, তুমি নিজেই তো আমাকে জলে ঠেলে দিলে, যদি মিং এসে না বাঁচাতো তাহলে তো আমি মরেই যেতাম। তখন সুসু তাদেরকে বলে, না আমার প্রিয় সৎবোন আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তুমি আমার উপরে রাগ করো না, আমি সর্বোচ্চ বাঁচানোর চেষ্টা করেছিলাম তোমাকে, তোমার যদি আমার উপর রাগ হয় তাহলে তুমি আমাকে আঘাত করো, দুর্ঘটনাক্রমে তুমি নিজে পড়ে গিয়েছো, আমি তোমাকে কখনোই ফেলিনি। তখন মিং তাদের ঝগড়া থামানোর জন্য বলে, আমি ঝাওয়ানের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। এবং সে সুসুকে বলে, সুসু এবার তুমি তোমার সৎ বোনের সাথে আর ঝগড়া করো না। তখন সুসু তাদেরকে বলে, আচ্ছা যুবরাজ তুমি আমাকে সত্যি করে বলো, যুবরাজ কি আমার বোন ঝাওকে ভালোবাসো? বলে, সুসু তুমি বেশি চিন্তা করো না, তোমাকে আমি ধোকা দেব না, আমি তোমাকে যুক্তি অনুসারেই বিয়ে করব। এবং এই সব বলেই তো সে নিজের জামা কাপড় পাল্টানোর বাহানা দিয়ে সেখান থেকে দৌড়ে পালায় এবং ঝাও তো তাকে ওখানে বকাবকি করে সেখান থেকে চলে যায়। এবং সুসু কান্না করতে করতে কিংলানকে বলে, কিংলান তার মানে আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে না, আমার মা তো আমাকে অনেকদিন আগেই ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা এবং বাবার উপপত্নী কেউই আমাকে ভালোবাসে না, এখন আমার হাজবেন্ডও তো আমার সৎ বোনকে ভালোবাসে। তখন তার সার্ভেন্ট তাকে জানায় যে চিন্তা করবেন না ম্যাডাম, এগুলো সব ঠিক হয়ে যাবে এবং আপনার হাজবেন্ডও আপনাকে বিয়ে করে নেবে। আসলে বলা যেতে পারে সুসু কিংলানকে একজন বন্ধু হিসাবেই দেখে, তাকে পাঠানো হয়েছিল সার্ভেন্ট হিসাবে, কিন্তু সুসু তাকে কিংলান বন্ধু হিসাবেই চিনে।
কারণ সে সবকিছু তার বন্ধুকেই বলে। সিন এখানেই কাট হয়ে পরের সিনে আমরা সুসু এবং তার সার্ভেন্ট কিংলানকে দেখতে পাই। সুসু মনে মনে বলছিল যদি আগের জীবন না থাকতো তাহলে রিজেন কিছুক্ষণের জন্য সত্যি জানতেন না যে তিনি আদালতের এত বড় ক্ষমতা অধিকারী ছিলেন শুধুমাত্র এই রুচির কারণে, এবং সে কিছুক্ষণ পর কিংলানকে বলে তাকে নিয়ে যাওয়ার জন্য, এবং এই সিনটি এখানেই কাট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই আসলে মূলত জিয়াওয়ের কারণেই সে এতক্ষণ সাজগুজ করছিল। যেও তাকে তার পাশে বসতে বলে এবং তাকে বলে, সুসু তোমার আসল মায়ের পর তুমি তোমার সৎ মাকে কি ভয় পাও না? তুমি কি আমাকে তোমার ঘর থেকে বের করে দিয়ে তোমার ফিউন্সির সাথে দেখা করতে যাও? তুমি দেখতে যাও যে তোমার সৎ বোন এবং তোমার ফিউন্সি প্রেম করছে নাকি? এবং এইসব বলে তো সে সুসুর উপর অনেক রাগ দেখাচ্ছিল, এবং সুসু যখন তার পাশে এসে বসতে যায় তখন সে তাকে তার কোলে বসিয়ে দেয়। সুসু তো এই টাইমটার মধ্যে অনেক নার্ভাস হয়ে যায় এবং সে যখন তার কোল থেকে উঠতে যায় তখন জিয়াও তাকে আবারও বসিয়ে দেয় এবং ঘাড় তাড়ার মতন বলে ওঠার চেষ্টা করো না, এবং সুসুরও তার কিছু করার থাকে না। আমরা জিয়াওকে দেখতে পাই, জিয়াও মনে মনে বলছিল সে সত্যিই আমার ওষুধ, মানে সুসুকে বলছিল, কিন্তু সে সেটা মনে, সুসু সত্যিই আমার ওষুধ, তার জন্যই আমি এখন তোরই অনেক মানুষকে মারিনি। পুরনো কথা একবার বলা হয়েছিল যে আমার শরীর ও মন উভয় ক্ষেত্রেই অসুস্থ, আর এই অসুস্থতা চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব নয়, কেবল স্বর্গের দ্বারা নির্বাচিত এবং ভাগ্যবান ব্যক্তিরাই আমাকে বাঁচাতে পারে। যেও বলতে থাকে আমি কখনো আশা করিনি যে সুসু আমার সামনে আসবে। আর এখানে আমরা জানতে পারি জিওর একটা রোগ রয়েছে যার ফলে সে অনেক নিরীহ মানুষের কোনো বিচার ছাড়াই মেরে ফেলতো, কিন্তু সুসু আসার পর থেকে সেটা হয় না। জিয়াও তখন সুসুকে বলতে থাকে, সুসু এই রাজা তোমাকে তার জন্য বেছে নিয়েছে, তুমি যদি এই রাজাকে খুশি করতে পারো তাহলে তোমার পরিবারের থেকে বদলা নেওয়ার দায়িত্ব এই রাজার। তখন সুসু বলে আমি ভয় পাচ্ছি আমাকে দামটা প্রভাবিত করবে। এই কথা শুনে জিয়াও তাকে বলে তোমার সৎ মা কখনোই মিং এর সাথে তোমার বিয়ে দিতে চায় না, বরং তোমার সৎ বোনের সাথে দিতে চায়। তুমি দেখতেই পেয়েছো এই পর্যন্ত তোমাকে কতবার ড্রাগ দেওয়া হয়েছে, এবং আমি তোমার বদলা নেওয়ার জন্য তোমার সৎ বোনকে ড্রাগ দিয়েছি এবং ভেতরে আটকে রেখেছি। তখন সুসু এইটাই যাচ্ছিল, কিন্তু তারপরও সে বলে আমার বোন কিভাবে ভিতরে থাকতে পারে। তখন জিয়াও তাকে বলে এই ওষুধটা তোমাকে আর আমাকে দেওয়া হয়েছিল, তাই তোমার বোনকেও এই ওষুধটার স্বাদটা নিতে দাও, যে আদেও এই ওষুধটা একদমই ভালো নয়, এবং তোমাকে তো আমি বলেছিলাম তোমাকে আমি একটা প্রমাণ দেখাবো যে মিং তোমাকে ভালোবাসে না, বরং তোমার সৎ বোনকে ভালোবাসে। সুসু তো এই কারণে অনেক খুশি হয়, কারণ সুসু তো এইটাই চাচ্ছিল, এবং সে বলে তার মানে জিয়াও আমাকে হতাশ করেনি, আমি ঠিক মানুষকেই বেছে নিয়েছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এবং সে জিয়াওকে বলে আমার সৎ বোনকে তো আপনি ড্রাগ দিয়েছেন, কিন্তু তার প্রতিষেধক কে? মানে আমরা এখানে বুঝতেই পারছি যে তার সৎ বোনকে কিসের জন্য ড্রাগ দেওয়া হয়েছে। তখন জিয়াও বলে তোমার ফিউন্সির আসার জন্য আমি অপেক্ষা করছি, কারণ আমার প্রতিষেধক তো সেই। এই কথা শুনে তো সুসু প্রচন্ড খুশি হয় এবং কিছুক্ষণ তারা খুব সুন্দর একটি রোমান্টিক সময় ওখানে পার করে। অন্যদিকে আমরা সত্যিই তার বোনকে দেখতে পাই যাকে ড্রাগ দেওয়া হয়েছে, এবং সেই মুহূর্তে সেখানে মিং আসে এবং ঝাওকে এই অবস্থায় দেখে সে একটু ইতস্ত বোধ করে। তখন ঝাও তার দিকে ছুটে আসে এবং বলে আমাকে বাঁচাও। মিং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ সে বুঝতে পেরেছিল যে এটা কেউ প্ল্যান করে করেছে, কিন্তু ঝাওকে এটা কে বোঝাবে। ঝাও তো তাকে কাছে টেনে নেয় এবং বলে এখানে কেউ আসবে না, দয়া করে আমাকে বাঁচাও, এবং তারা সেখানে ইন্টিমেট হয়ে যায়। এবং এই সমস্ত দৃশ্য তো বাহির থেকে সুসু এবং জিয়াও দেখছিল। সুসু তো এই সমস্ত জানতো, তারপরেও সে জিয়াওর সামনে একটু ভান ধরে এবং জিয়াওর সামনে কান্না করতে থাকে। তখন জিয়াও তাকে বলে তোমার এই ফালতু বোন এবং ফালতু ফিউন্সির জন্য মোটেও চোখের জল নষ্ট করো না। আসলে জিয়াও তো সুসুকে খানিকটা ভালোবাসতে শুরু করেছিল। সে বলে সাধারণ মানুষের জন্য তুমি কখনোই নিজের চোখের জল নষ্ট করবে না, এবং জিয়াও তো সুসুর কান্না থামানোর জন্য তাকে কিস করতে থাকে, এবং সেই সময় সেখানে একটা দাস আসে এবং তাদেরকে খবর পাঠায় যে বাহিরে হইচই শুরু হয়েছে। তখন জিও তাকে ঠিক আছে বলে সেখান থেকে চলে যেতে বলে। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা সেন্সেরের ওয়াইফকে দেখতে পাই যে নাকি জোর করে সেই জায়গার দরজাটা খুলে ফেলে, এবং সেই জায়গায় তো ঝাও এবং মিং ইন্টিমেট হয়েছিল, এবং সেই মহিলাটি তো আশেপাশে আরো ভিড় করতে থাকে এবং সবাইকে ডেকে এনে তাদের কুকীর্তি ফাঁস করে দেয়। আসলে জিওর প্ল্যান ছিল এইটাই, এবং সে ইচ্ছে করেই এখানে এই মহিলাটিকে ডেকে এনেছিল। ওই মহিলাটি তো ঝাওকে সেই বিছানা থেকে নামাতে চাচ্ছিল,
কিন্তু ঝাও সেখান থেকে নামতে চাইছিল না এবং আমরা সুসুকে দেখতে পাই। সুসু এবং জিয়াও তো আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল এবং সুসু বলতে থাকে, আমার প্রিয় আদরের বোন, এইটি আমার মাত্র শুরু প্রতিশোধ। এবং জিয়াওকে দেখতে পাই, জিয়াও তো আবারও সুসুকে পাশ থেকে নিয়ে যায়। সুসু তাকে ধন্যবাদ জানালে জিয়াও বলে আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এবং সে যখন তাকে আবারও কিস করতে যাবে তখনই সুসু তাকে আটকে দেয় এবং তাকে বলে, বিবাহ চুক্তি এখনো ভেঙে যায়নি। বিবাহ চুক্তিতে আমি একজন মহিলা এবং একজন মহিলা হিসাবে বলা হয়েছে যে আমি কখনোই দুই স্বামীর সেবা করতে পারবো না। এই কথা শুনে তো জিয়াও পুরা লুচির মতন ফুলে ওঠে এবং বলে, মিং তো তোমাকে ভালোবাসে না, বরং তোমার সৎ বোনের সাথে সে ধরাও খেয়েছে। তাও তুমি এখন মনে করো যে তার সাথে তোমার বিয়ে হবে? তোমার কখনোই দুই স্বামী নয়, বরং তোমার এক স্বামী। এবং এইসব বলে তো সুসুর উপর সে প্রচন্ড রাগ ঝাড়ছিল। তখন জিয়াও বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করার জন্য ডিগ্রি জারি করব। এবং এইটাই তো সুসু চাচ্ছিল এবং সে জিয়াওকে জড়িয়ে ধরে এবং এই সিনটি এখানেই কাট হয়। এবং এর পরের সিনে আমরা ঝাউকে দেখতে পাই যে এখানে নাকি তার বাবা তাকে মারধর করছিল। এইসব কুকীর্তির ফলে তো তাদের সম্মান পুরোই মাটির সাথে মিশে গিয়েছিল। সেই জন্যই মূলত তাদের বাবা এবং মা তাকে মিলে মারধর করছিল। তার বাবা তাকে বলছিল, কি করেছো তুমি দেখো একবার, মিং এর সাথে তোমার বোনের বিয়ে হবে, তোমার নয়। তুমি এসব কি করেছো? তোমার কারণে তো এখন আমার চাকরি নিয়ে টানাটানি। এবং সেখানেই সুসু আসে এবং বলে, এখানে কি হয়েছে? এবং ঝাও তো আরো বেশি রেগে যায় এবং বলে, তোমার এখানে আসার অনুমতি কে দিয়েছে? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার এই অবস্থায় তোমার খুব হাসি পাচ্ছে তাই না? এর পরের সিনে সে তো তার বাবাকে ভুলভাল বুঝিয়ে শপিং মলে নিয়ে আসে। কারণ তার মা যখন মারা গিয়েছিল তার নামে অনেক সয় সম্পত্তি লিখে গিয়েছিল। সেই সয় সম্পত্তির কারণেই তার সৎমা তাকে শপিং করাতে নিয়ে আসে এবং সে ইচ্ছাকৃতভাবে অনেক দামি দামি সব জিনিস পছন্দ করতে থাকে। এবং এইসবের কারণে তো তার মা মানে সৎ মা প্রচন্ড রেগে যায় এবং বলে, তার সৎ মা তাকে বলতে থাকে, আমি 1 বছরে যা শেষ করি না তা তুমি কয়েক মিনিটেই শেষ করে দিচ্ছ। সুসু তো এইটাই চাচ্ছিল এবং এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তার সৎ মাকে নিয়ে তো আশেপাশের মানুষ অনেক সমালোচনা করতে থাকে। সুসু তাকে বলতে থাকে, আমি হয়তো একা, সেজন্য আমার সাথে সবাই এরকম করে। এবং তার সৎ মা না চাইতেও তাকে বলে, তোমার যা মন চাই তুমি তাই কিনতে পারো। এবং এই সিনটি এখানেই কাট হয়। এর পরের সিনে আমরা সুসুর একজন ওল্ড কাজিনকে দেখতে পাই এবং দেখেই বোঝা যাচ্ছিল সেই ওল্ড কাজিনটি অনেক ভালো এবং সেই ওল্ড কাজিন তাকে বসতে দেয় এবং সুসু তার সার্ভেন্টকে বাইরে চলে যেতে বলে কারণ তারা একটা প্রাইভেট কথা বলবে। এবং সুসু তার ওল্ড কাজিনকে বলে যে আমার উপর অনেক অত্যাচার হয়, আমাকে কেউ ভালোবাসে না, আমার আপন মা মরার পর আমার সেই সম্পত্তি আমার সবাই দখল করতে চায়। তখন তার ওল্ড কাজিন বলে যে সে কে? তখন সুসু বলে, আমার পরিবার, আমার সৎ বোন, আমার সৎ বাবা এবং সৎ মা, এরা সবাই আমাকে মারতে চায়। এবং সে তার ওল্ড কাজিনের সাথে একটা ডিল করে এবং তার ওল্ড কাজিন তাকে জানায় যে তার সমস্ত বিপদে তার ওল্ড কাজিন তাকে সবসময় সাহায্য করবে। এবং তার ওল্ড কাজিনের সাথে তার কথা শেষ হলে সে যখনই বাহিরে আসে তখনই সেখানে থাকা জিওর সার্ভেন্ট তাকে একটি নতুন পোশাক দেয় এবং তাকে বলে, রিজেন্ট আপনাকে ডেকে পাঠিয়েছে। এবং পরের সিনে আমরা রিজেন্টকে দেখতে পাই। রিজেন্ট তো প্রচন্ড রেগেছিল এবং সুসুর আসার অনুপস্থিতি সে বুঝতে পেরেই সে সুসুকে প্রশ্ন করা শুরু করে। সে বলে, কে তোমার সেই ওল্ড কাজিন? তুমি কেন সেই ওল্ড কাজিনের কাছে গিয়েছিলে? কি দরকার তার কাছে যাওয়ার? এই সমস্ত বলে তো সে সুসুর উপর রাগ করতে থাকে। সুসু তাকে সবকিছু বলার জন্য যেই না জলে নামে তখনই তাকে জিয়াও কাছে টেনে নেয়। মানে সে বলবে কিভাবে ভাই? এবং তারা সেখানে রোম্যান্স করতে থাকে। এরপরে কি হবে? সুসু কি আগেও জিয়ার মাধ্যমে তার প্রতিশোধ নিতে পারবে নাকি সেও আগের মতন হেরে যাবে? তাই দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।